নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ওই আর কি মৌলি আর বিদ্যুৎ মিলে খাটে শোয়া নিয়ে খুব ঝগড়া তর্ক করছে। ওর মা ওখান দিয়েই যাচ্ছিল, ঈশানী আর কি। দরজাটা হালকা খোলা আছে, তো ভেতরে অশান্তিটা দেখতে পায়। বলে কি হচ্ছেটা কি? এরা নাকি একে অপরকে পছন্দ করে বিয়ে করেছে। তো ব্যাপারটা কি কি হচ্ছে? এবার বিদ্যুৎ কিন্তু কোনো ক্রমে মাকে দেখে ফেলেছে। তখন মৌলিকে জড়িয়ে ধরেছে। মৌলি বলছে কি হচ্ছে, ছাড়ো এসব, ছাড়ো, কি হচ্ছেটা কি? তখন ঈশানী বাধ্য হয়ে ঢুকে পড়ে, বলছে কি হচ্ছেটা কি তোমাদের? বলে মম, আমি তোমার কাছে আসছিলাম কমপ্লেন করতে। বলে কমপ্লেন? বলে হ্যাঁ, কাল রাত্রে জানো স্বপ্ন দেখছিল বোধহয় ফুটবল খেলার, আর রেফারিকে একটা শট দিয়েছে, মানে আমাকে রেফারি ভেবে একটা শট দিয়েছে। তো বিদ্যুৎ আর কি মনে মনে বলছে, ইস বাচ্চা মেয়েটা খেলার রিও জানে না, রেফারিকে শট মারে না, ফুটবল খেলাতে ফুটবলকেই শট মারে, এরকম একটা বলছে আর কি। বিদ্যুৎ উল্টোপাল্টা বকছে। ওইও মনে হয় স্বপ্ন দেখছিল, ওই জন্য আমাকে এমন লাথি মেরেছে, আমি তো আইসিইউতেই চলে যেতাম। বলে কি কি বলছো তোমরা, তোমরা কি জানো তোমরা কি বলছো? বলে না না, আমরা আসলে ফ্যামিলি প্ল্যানিং করছিলাম। বলে কি, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? বলে না না, আপনি আসার আগে আমরা সেটাই চেষ্টা করছিলাম। বলে হে ভগবান, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমার কি একটু লজ্জা শরম নেই? লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? তো মৌলি বলছে এসব কি বলছে ভগবান, ওকে থামাও, কি সব বলে যাচ্ছে। তখন বলছে, মৌলি বলছে মা মা কিছু মনে করো না, ও না ফ্যামিলি প্ল্যানিং মানে যায় না, মানে মানে কি বলছো তোমরা, তুমি বুঝতে পারছো তুমি কি করেছো? তাই বলছে। তখন ওর ঠাম্মি এসছে ওখানে। ঈশানী, এই সময় স্বামী স্ত্রীর ঘরে কি করছো? বলে না, আমি বলতে এসেছিলাম। বলে থাক না, এখন কিছু বলতে হবে না, নতুন বিয়ে করেছে, এখন ঝগড়া অশান্তি খুনসুটি এসব লেগেই থাকবে, এইসবের মধ্যে পড়ো না, যা ওরা ওরা সামলে নেবে, ঠিক সামলে নেবে। তো ঈশানী মনে মনে বলছে, এই বাণী অনিরুদ্ধ ঠিক কথা বলছে কিনা শুধু জানতে এসেছিলাম, কিন্তু এই বিদ্যুৎটাকে তো আমি সহ্যই করতে পারছি না। এই বলে চলে যায়, আর যাওয়ার সময় বলে যায় অনেক রাত হয়েছে, বেশি রাত জাগার দরকার নেই, ঘুমিয়ে পড়ো। যাওয়ার সময় দরজাটা আবার দিয়ে যায়। তো ঠাম্মি তখন বলছে, এই তোমরা কি শুরু করেছো? মলি বলছে আবার কি করলাম? বলে বাণী ওদিকে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য পড়াশোনা শুরু করেছে, আর তুমি এখানে বিদ্যুতের সাথে বর্ব খেলা খেলছো। তো বিদ্যুৎ বলছে আচ্ছা শোনো না, বলছি ফ্যামিলি প্ল্যানিং মানেটা কি? তখন ঠাম্মি বিরক্ত হয়ে বলছে, যেটা তোমার মা শালমলির একদম করা উচিত হয়নি, মানে শ্যামলির একদম করা উচিত হয়নি। এই বলে ওখান থেকে চলে যায়। বিদ্যুতের তো মাথাতেই ঢোকে না কি বলে গেল। এবার বাণীকে তো স্কুলে ডেকে পাঠিয়েছে। ওই যে সব মডার্ন গার্জেনগুলো সবাই কমপ্লেন করেছে, বাণী স্কুলে পড়লে নাকি তাদের মান সম্মান নষ্ট হচ্ছে, তাদের ক্লাস নষ্ট হচ্ছে। তো বাণী এসেছে, সেই মতো করে ওরা বলছে দেখুন, এইভাবে এরকমভাবে হয় নাকি? এরকম বাচ্চার মা, বাচ্চাটি স্কুলে ভর্তি হয়েছে, সে পড়াশোনা জানে না, আমাদের ক্লাসের সাথে ম্যাচ করে না। আজকে তো আমার বাচ্চা আমাকে বলছিল মা, ওর ওর ওই ওর বান্ধবীর মা ওই স্কুলে পড়ছে, তুমিও ভর্তি হও না, তুমিও ভর্তি হও না। আমি ডাবল এমএ করেছি, আমি কি না গিয়ে স্কুলে ভর্তি হব? বলুন তো, এরকমটা হয়? এভাবে বলছে। আরেকজন বলছে হ্যাঁ, আমার মেয়েও বলছে আমাকে। এখন আমি কি করে বোঝাই আমার মেয়েকে যে বাণীর স্ট্যান্ডার্ড আর আমাদের স্ট্যান্ডার্ড, বলুন তো? বাণী বলছে যে হ্যাঁ, আমি জানি যে আপনারা উচ্চ শিক্ষিত, কিন্তু আমি তো অতটা শিক্ষিত নই। আর আমি স্কুলে পড়লে, মানে আমি এই বয়সে পড়াশোনাটা শুরু করলে আপনাদের মান সম্মান যাবে। এটা আপনারা আপনাদের বাচ্চাকে বলতে পারবেন তো, যে কেউ যদি নতুন করে শুরু করতে চায় বা কেউ যদি পড়াশোনা করতে চায়, শিখে বড় হতে চায়, তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, এই শিক্ষাটা বাচ্চাদেরকে দিতে পারবেন? আমি ছোটবেলা থেকে ইচ্ছে করে পড়াশোনাটা ছেড়ে দিইনি, পরিস্থিতি আমাকে ছাড়তে বাধ্য করেছে। কিন্তু আমি এই বয়সে সুযোগ পেয়ে আমি আবার নতুন করে শুরু করতে চেয়েছি, জীবনে প্রতিষ্ঠিত হতে চেয়েছি। তো উম, এইটাতে তো লজ্জার কোনো কিছু নেই, বাণী বলছে এরকমভাবে। অনিরুদ্ধ বলছে যে শেখার তো কোনো বয়স হয় না, আর স্বপ্ন দেখারও কোনো সীমা থাকে না, তাই না? কেউ যদি একটা বয়সে এসে আবার নতুন করে শুরু করে নিজের স্বপ্ন পূরণ করার স্বপ্ন দেখতে পারে, তাতে সমস্যাটা কোথায়? বরঞ্চ আপনার বাচ্চারা তো ইন্সপায়ার হবে বাণীকে দেখে, তাই বলছে। এবার মানে বাণীর অনিরুদ্ধর কথা শুনে আরেকজন গার্জেন বলছে, আমার স্বামী না খুব প্রতিষ্ঠিত, কিন্তু আমি আমার স্কুলিংটা কমপ্লিট করতে পারিনি, আমি লজ্জায় সেটা বলতে পারতাম না। কিন্তু আজকে বাণীর কথা শুনে মানে সত্যি আজকে আমার মধ্যে আর কোনো লজ্জা নেই, আমিও আমার পড়াশোনাটা আবার শুরু করতে চাই, এইভাবে বলছে। মানে বাণীর কথা ইন্সপায়ার্ড হয়েছে। তো সেই সমস্ত গার্জেনরা যাদের মান সম্মান যাচ্ছিল বাণী পড়াশোনা করে, তাদের তো মাথাটা একদম নিচু হয়ে যায়। তো প্রিন্সিপাল ম্যাম বলছেন যে এই জন্যই বাণী আমি তোমাকে এখানে ডেকেছিলাম, আজকে আমরা অনেক কিছু শিখলাম, আর এই কথাগুলো তোমার মুখ থেকেই যাতে ওরা শোনে, সেই জন্যই তোমাকে ডাকা। তো যাই হোক, ওখানেও বাণী বড় হয়ে গেল।
আর পাশ থেকে কুয়াশা আবার উঁকি মেরে দেখছিল, বলছি এখানেও হিরোইন সাজে, আমি বের করছি। এবার তো যথারীতি ক্লাসে গেছে কুয়াশা, একদম দামি শাড়ি কাপড় পরে, একদম জুয়েলারি ভর্তি জুয়েলারি পরে, যেন বিয়েবাড়ি গেছে, পড়াশোনা শিখতে যায়নি। অ্যাকচুয়ালি তো পড়াশোনা শিখতে নয়, বাণীর পড়াশোনা নষ্ট করতে গেছে। যাই হোক, ওখানে মেয়েরা বলছে বাবা তোমাকে তো দেখতে পুরো হিরোইনের মতো লাগছে। বলে হ্যাঁ, হিরোইন হওয়ার অনেক চান্স পেয়েছি আমি, কিন্তু আমি করিনি। তো বলছে যে তুমি এত গয়নাগাটি পরে এসছো যে, আর মানে খুব সুন্দর। বলে হ্যাঁ, আসার সময় শোরুমে দেখলাম, পছন্দ হলে নিয়ে নিলাম। বলে এত টাকা তুমি কোথা থেকে পাও? তখন কুয়াশা চুপ করে গেছে। বাণী ঢুকেছে ক্লাসে। বাণী বলছে আমি বলছি কোথা থেকে পাই। কুয়াশা বলছে এই রে, এখনই কি হাঁটি হাঁড়ি ভেঙে দেবে নাকি, ওই সেদিনের কথা বলে দেবে? তো বলছে কি বলতে চাইছো তুমি? বলে এটাই, যে উনি ওনার স্বামীকে বিক্রি করে দিয়েছেন আরেকজন মহিলার কাছে। পরিবর্তে ওর স্বামী অনেক টাকা পেয়েছে আর ও অনেক টাকা পেয়েছে, আর চুক্তি করে বিয়ে হয়েছে যাতে স্বামী ওই মহিলার কাছ থেকে টাকা হাতাতে পারে। আর সেই টাকা দিয়েই তো এইসব কিছু হচ্ছে। তো ক্লাসে সবাই শুনে অবাক, এসব কিছু কি বলছো? বলে হ্যাঁ। তো এবার কুয়াশা বলছে এইভাবে তুমি আমার মান সম্মান নিয়ে টানাটানি করতে পারো না, কি প্রমাণ আছে? বাণী বলছে সময় হলে প্রমাণও দেখিয়ে দেবো সবাইকে। তো এই কথা বলতে বলতে ক্লাস টিচার চলে আসে, এসে বলছে কি হচ্ছে এখানে, সবাই বসো, এখন ক্লাস টেস্ট হবে, যেরমভাবে বলবো সেরমভাবে করবে। তো এবার পরীক্ষা দিতে বসছে যথারীতি। এবার কুয়াশা, ও আর মানে ও নাকি খুব মানে শিক্ষিত নাকি, সে আর কোনো কিছু উত্তর দিতে পারছে না, মানে দিতে পারছে না বলতে বুঝতেই পারছে না কোশ্চেন। তো বাণী বেশ সুন্দর লিখে যাচ্ছে, সবাই লিখছে। এবারও প্ল্যান করেছে আমি থোড়া এখানে পরীক্ষা দিতে এসেছি নাকি, ও তো বাণীর পড়াশোনা বিগড়াতে এসছে। তো এবার কি করেছে, চোথা নিয়ে এসছে, নকল। তো নিয়ে এসে বাণীর পায়ের সামনে ফেলে দিয়েছে। তো পাশের দুটো মেয়ে কিন্তু দেখেছে, ওরা বলা বলি করছে, দেখছিস দেখছিস। কুয়াশা তাদেরকে 100 টাকা করে দিয়ে দেয়, আর বলছে এই বলবি না কিন্তু, চুপ। ওরা বলছে ঠিক আছে ঠিক আছে, বলবো না। এবার ম্যাডাম যথারীতি চেক করছে সবাই ঠিকঠাক পরীক্ষা দিচ্ছে কিনা। তো বাণীর পায়ের সামনে কিন্তু নকলটা দেখে ফেলেছে। তো বাণীকে প্রশ্ন করছে এসব কি হচ্ছে বাণী, এটা কি? বাণী বলছে দেখি, এখানে তো উত্তর লেখা আছে। বলে হ্যাঁ, এটা কি হচ্ছে, তুমি দেখে দেখে লিখছো? বলে না তো, একদমই নয়। আপনি যদি বিশ্বাস না হয় আপনি আমাকে সব প্রশ্ন ধরে দেখুন, আমি সব বলে দিচ্ছি। কেউ যদি সব প্রশ্নের উত্তর দিতে পারে সে নকল কেন করবে? আর আরেকটা ব্যাপার আছে, আপনি হাতের লেখাটা মিলিয়ে দেখুন, যার সাথে মিলবে আপনি বুঝে যাবেন এটা কার। ম্যাডাম সেই মতো করে কাজ করতে শুরু করে, কারণ ম্যাডামের মনে আছে বাণীর হাতের লেখা খুব সুন্দর, আর এই হাতের লেখাটা খুবই জঘন্য, পড়াই যাচ্ছে না। এবার সবার পেপারগুলো দেখছে চেক করে। বাণী বলছে অত কষ্ট করতে হবে না ম্যাডাম, আমি বলছি এটা কার হাতের লেখা। এবার কুয়াশার খাতাটা ছিনিয়ে ম্যাডামকে দেয়, কুয়াশা তো কিছুতেই দেবে না। তো ম্যাডাম বলছে তাই তো, এটা তো কুয়াশার। কুয়াশা, তোমার এত বড় সাহস, তুমি এসব কি করছো? এবার কুয়াশার পায়েস মানে ওর জামা মানে কাপড়ের নিচে আরো অনেক রাখা আছে এরকম। বলে ও তুমি এই কাজ করছো, ছি তোমার লজ্জা করে না? আমি জানতাম তোমারই সব থেকে বাজে হাতের লেখা। তুমি পড়াশোনা করতে এসছো না লোককে ফাঁসাতে এসছো? যাও ওখানে গিয়ে কান ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো। এই বলে কান ধরে দাঁড়িয়ে পড়ে। আর বাণী সুন্দরভাবে পরীক্ষা দিতে থাকে। এরপরে পরীক্ষার খাতাও দেখেন ম্যাডাম, কিন্তু সেই খাতা মানে রেজাল্ট বেরোয় যে বাণী হয়েছে এই ক্লাস টেস্টে ফার্স্ট। কুয়াশাকে তো বলে নেহাতি এটা ক্লাস টেস্ট, তাই আমি কিছু বললাম না, নাহলে তোমাকে এই স্কুল থেকে রাস্টিকেট করে দিতাম। আর ওই মেয়েগুলো আবার কত শয়তান, কুয়াশার হয়ে কথা বলছিল, বলে কুয়াশা করেনি এমনটা। বাণী বলছে তোমাদের লজ্জা করে না মিথ্যে কথা বলতে? কুয়াশা না হয় মিথ্যে কথা বলে, ওরা অভ্যস্ত, কিন্তু তোমরাও কেন এরকম কথা বলছো, তাই বলছে। তো যাই হোক, শেষে তো বাণী জিতে যায়, বাণী ফার্স্ট হয়। ম্যাডাম খুব খুশি, আর কুয়াশা কান ধরে দাঁড়িয়ে থাকে পুরো ক্লাসের সামনে। এবার দেখা যাচ্ছে বাড়িতে অনিরুদ্ধর হাতে একটা ফাইল আছে। মৌলি বলছে বাবা এই দেখো, আমি না কোম্পানিতে এত পার্সেন্ট প্রফিট দিয়েছি, ইভেন ওর রেস্টুরেন্টে 20% প্রফিট করিয়ে দিয়েছি। বলে তাই নাকি, বাহ খুব ভালো। তো ঠাম্মি তো খুব লাফাচ্ছে, এই দেখো দেখো ইয়েকে ফোন করেছে, শিবনাথকে, মানে ওর হাজব্যান্ডকে। এই দেখো তুমি তো এখানে নেই, দিল্লিতে গিয়ে বসে আছো, দেখো তোমার নাতনি সব জায়গায় প্রফিট করাচ্ছে, কত ভালো, থাকলে তোমার গর্বে বুকটা ফুলে যেত, এরম হয়ে বলছে। অনিরুদ্ধ বলছে আমাকে কিন্তু ফাইল চেক করতে দেওয়া হয়নি, মানে কিছু ভুলভাল কাজ করেছে। তো মৌলি বলছে সেটা আমার পার্সোনাল ব্যাপার, তুমি দেখে কি করবে, যাও বাবার জন্য চা নিয়ে এসো। তো ড্যাডি বলছে দরকার নেই। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে ওদিকে তো বাণী স্কুল থেকে ওর বাচ্চাকে নিয়ে আসে, আর এদিকে পুরো কোম্পানির এমপ্লয়িরা চলে এসেছে ইস্তফা দিতে। বলছে যে আমরা রেজিগনেশন দিতে এসেছি, আমরা আর এই কোম্পানিতে থাকতে পারবো না। তো এবার যথারীতি ওখানে বলছে, ঈশানীও বলছে কেন, আপনারা তো আমাদের এত ভালো বিশ্বস্ত কর্মচারী, আপনারা কেন চলে যাবেন? বলছে না, সেই কারণটা আমরা বলতে পারবো না। বলে কারণটা না বললে হবে, কোম্পানি তো প্রফিটে যাচ্ছে। ওরা চুপ করে আছে। তখন বাণী বলছে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, ওনাদের সমাধান দরকার। ঈশানী বলছে আমারও তাই মনে হয়। এবার মৌলি কিছুতেই কিছু বলতে দেবে না, ওদেরকে বলছে অফিসে কথা বলি না। তো বলছে যে আমরা আর আসতে পারবো না, এই বলে মৌলির হাতে তাদের রেজিগনেশন দিয়ে তারা সবাই মিলে বেরিয়ে পড়ে, কোনো কথা শোনে না। তো বাণী তো বুঝতে পারে, অনিরুদ্ধকে বলছে নিশ্চয়ই এর পেছনে মৌলির হাত আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়।
তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।